প্রথম আমাদের এসের ধরনগুলো জানা দরকার। এসে কোন, কোন ধরনের আসে আমরা জানি? লিখি তো? যে আমাদের এসে কোন, কোন টাইপস এর আসলে আসে? বলেন তো? আমরা একটা গরু রচনা লিখি। টপিক হয়ে গেল। পজিটিভ কারেক্ট? নেগেটিভ অ্যান্ড ওপিনিয়নের তারপরে তারপর হচ্ছে যে টু ওয়ে ওপিনিয়ন একটা both থাকে না views. বোথ Describe both যেটা views and থাকে give your যেরকম opinion. Correct? হ্যাঁ হ্যাঁ আর থাকে হচ্ছে যে আপনার ওই যে Agree, disagree? কি ছিল? ও হ্যাঁ হ্যাঁ এগ্রি ডিসএগ্রি থাকে হ্যাঁ আর? বাকিরাও বলেন। আচ্ছা চলেন আমি দেখাই দেই। Let's go. আরেকটা থাকে মনে সিচুয়েশন বেসড থাকে হ্যাঁ, অনেকটা। আসি। সো প্রথমত যেভাবে আসে দেখেন এগ্রি ডিসএগ্রি। সো এগ্রি ডিসএগ্রি এন্ড থাকে না কখনো অর থাকে। প্রথমত আমরা স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি। আমাদের যেকোনো জায়গায় এস এর ক্ষেত্রে আমাদের প্রথমত ইন্ট্রো থাকবে, দেন আমাদের বডি 1 থাকবে, বডি 2 থাকবে এন্ড দেন ফাইনালি আমাদের কনক্লুশন থাকবে। এটা হচ্ছে আমাদের ৪ টা প্যারাগ্রাফ। সো ইন্ট্রো আর কনক্লুশনটা একটু ইজি। আমরা এখানে এটা একটু শেষের দিকে শিখব। প্রথমে আমরা বডি 1 বডি 2 নিয়ে কথা বলি। মূলত লিখতে হয় ওখানেই। আচ্ছা। এখন আসেন এগ্রি ডিসএগ্রি। সো এগ্রি আর ডিসএগ্রি যখন আমাদের আসবে তখন আমাদের যে এটা আমরা বডি কোন প্যারাগ্রাফস হবে। জি ভাই? সরি ভাই এটা আমরা কোন ইয়াটা দিলাম ফার্স্টে আমি একটু শুনতে পাই নাই মানে ফার্স্ট টাইপ কোনটা করলাম এগ্রি ইন্ট্রো ডিসএগ্রি। বডি 1 বডি 2 ও ইন্ট্রো এগ্রি ডিসএগ্রি বডি মানে প্যারাগ্রাফস ডিভিশন এটা সবগুলোর জন্য সেম। ইন্ট্রো বডি 1 বডি 2 ফরম্যাটটা সেম কনক্লুশন। ওকে ঠিক আছে? ইন্ট্রো বডি 1 বডি 2 এন্ড দেন কনক্লুশন। প্রথমত বডি 1 এবং বডি 2 এর জন্য। বডি 1 এবং বডি 2 এর জন্য প্রথমত আসি দেখেন যেমন এগ্রি ডিসএগ্রি এটা খুব মোস্ট কমন। আপনাদের পরীক্ষায় হয়তো এটাই আসতে পারে। সো এটা খুব মোস্ট কমন আরকি এগ্রি ডিসএগ্রি। সো এগ্রি ডিসএগ্রি আসলে এখানে অর দেওয়া থাকে। সো আমরা অনেক সময় যে ভুলটা করি যে একটা বডিতে আমরা এগ্রি নিয়ে ডিসকাস করি আরেকটা বডিতে ডিসএগ্রি নিয়ে ডিসকাস করি। এটা একটা মিস্টেক। কারণ হচ্ছে অর মানে হচ্ছে অথবা। অথবা মানে হচ্ছে আপনি আইদার এগ্রি অর ডিসএগ্রি করেন। নট ইন দ্য মিডল। তো এখন থেকে যেটা করব যদি আমরা এগ্রি করি তার মানে আমরা ২ টা বডিতেই এগ্রি নিয়ে কথা বলব। যদি আমরা ডিসএগ্রি করি ২ টা বডিতেই ডিসএগ্রি নিয়ে কথা বলব। ২ টা বডিতেই। অ্যান্ড দেন আরেকটা কোয়েশ্চেন টাইপস হচ্ছে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। সো ডিসকাস বোথ ভিউজ মানেই হচ্ছে ২ টা ভিউজ তারা আমাদেরকে দিয়ে দিবে। যেমন এখানে এই কোয়েশ্চেনটা যদি আমরা একটু দেখি যে সিম্পল ওয়ে পানিশমেন্ট ইজ দ্য অনলি পারপাস অফ প্রিজন। সো প্রিজন নিয়ে কথাবার্তা পানিশমেন্ট হচ্ছে একটা পারপাস। তার মানে এই বডিতে প্রথম বডিতে আমরা পানিশমেন্ট নিয়ে কথা বলব। প্রিজনের যে পানিশমেন্ট সেটা নিয়ে কথা বলব। আরেকটা ভিউতে তারা বলছে আদার্স বিলিভ দ্যাট প্রিজন এক্সিস্ট ফর ভেরিয়াস রিজন। আরেকটা বডিতে গিয়ে আমরা অন্যান্য রিজন গুলো নিয়ে কথা বলবো। যেমন প্রিজনের একটা বড় পারপাস হচ্ছে একটা খুব বড় পারপাস হচ্ছে যে টু কিপ আওয়ার স্ট্রিট ক্রাইম ফ্রি। কেমন? যেমন যদি প্রিজন না থাকতো তাহলে যে রেপিস্ট আছে যারা ক্রাইম করতেছে ওরা কোথায় থাকতো? ওরা প্রিজন নাই, রাস্তায় থাকতো। আমাদের সোসাইটিটা আমাদের স্ট্রিট গুলা ক্রাইম ফ্রি থাকতো না। সেটা একটা প্রিজনের। আবার অনেকে আছে যে প্রিজন ওখানে গিয়ে আপনাকে ঠিক করে তারপর আবার সোসাইটিতে ব্যাক করানো। এগুলো অন্যান্য রিজন। তো একটা বডিতে আমরা একটা ভিউ নিয়ে ডিসকাস করব, আরেকটা বডিতে আমরা আরেকটা ভিউ নিয়ে ডিসকাস করব। এখানে একটা জিনিস করি অনেকেই যে ওপিনিয়নের জন্য আরেকটা বডি তৈরি করার চেষ্টা করি। একদমই দরকার নেই। কারণ আল্টিমেটলি এখানে আপনি যত কথা বলবেন, এখানেও আপনি যত কথা বলবেন, এগুলো সবগুলোই আপনার ওপিনিয়ন। সো ইউ ডোন্ট নিড টু অ্যাড অ্যানাদার প্যারাগ্রাফ ফর ওপিনিয়ন। সো ডিসকাস বোথ ভিউ কি করব? ভাইয়া তো একটা সেই বডি ক্ষেত্রে বডি হুম, হুম, সরি হুম। বডি 2 তে কি তাহলে হচ্ছে আমরা মানে বডি 1 এ যদি বোথ ভিউ এর ক্ষেত্রে পজিটিভ নেই সেক্ষেত্রে কি বডি 2 তে আমরা নেগেটিভ নিব না, এখানে পজিটিভ নেগেটিভ না। আমাদেরকে কোয়েশ্চেন করবে, খেয়াল করেন। এখানে যেমন একটা ভিউতে বলল যে পানিশমেন্ট হচ্ছে একটা পারপাস। তার মানে আমরা এখানে কথা বলব পানিশমেন্ট নিয়ে একটা বডিতে। আরেকটা বলছে প্রিজনের অন্যান্য রিজন আছে। যেমন আমি আরেকটা কোয়েশ্চেন দেখাই খুব সহজ হবে আপনার জন্য বা আপনাদের জন্য। খেয়াল করেন। যেমন আমরা যদি বলি যে উম nowadays ধরেন বললাম যে চিলড্রেন আর ইউজিং মোবাইল ফোন এ লট। সো আরো কয়েকটা কোয়েশ্চেন দেখায় আসেন। ডিস্ক
আচ্ছা, বুঝতে Yes. পারছি। মানে যদি আমি বলি যে মোবাইলের ২ টা কাজ আছে, যে একটা হচ্ছে আমরা কল করতে পারি, আরেকটা হচ্ছে আমরা মেসেজিং করতে পারি। তাহলে একটা বডিতে আমি কল সম্পর্কে লিখবো, আরেকটা বডিতে আমি মেসেজ সম্পর্কে লিখবো। হুম, অনেকটা। তাও আরেকটা ২টা কোয়েশ্চেন বের করেই দেখায় আসেন। হোপফুলি কোয়েশ্চেন পেলেই হচ্ছে। অ্যান্সার দরকার না। যেমন এটা একটা কোয়েশ্চেন। Discuss both views. It is commonly believed that nowadays main factors that affect a child's development are media, pop culture and trends. So এটা হচ্ছে একটা। সো আমরা ১ম বডিতে লিখব এটা আসলে কেমন এফেক্ট করছে। সেকেন্ড বডিতে এসে লিখব এটা। A different point of view is that family plays the more significant role. সো এখানে লিখব ফ্যামিলি রোলস নিয়ে। বুঝা গেছে এবার? সবাই? জি। গট ইট? নাইস। জি ওকে। ভাইয়া, গট ইট। ভেরি গুড। এরপর আরেকটা ধরনের কোয়েশ্চেন আসে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এটা সাধারণত এভাবে আসে যে ডু দ্য অ্যাডভান্টেজ অফ দিস স্ট্রেংথ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ। এখানে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হয় যে যেহেতু আমাদেরকে বলছে কোনটার ওয়েটটা বেশি, সো আমরা মনে করি যে অ্যাডভান্টেজ যদি আমরা মনে করি বেশি তাহলে আমরা অ্যাডভান্টেজ নিয়ে বেশি লিখবো বা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে হয়তো কম লিখবো বা ভাইস ভার্সা। এটা করা যাবে না। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা অ্যাডভান্টেজ নিয়েই যতটুকু লিখবো একটা বডিতে হয়তো লিখবো। আরেকটা বডিতে আমরা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে লিখবো। এরপরে কনক্লুশন এ গিয়ে আমরা আমাদের ফাইনাল থটটা দিব। কনক্লুশন পরে আসতেছি। বাট আপাতত বুঝেন অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ কোয়েশ্চেনটা যখন আসবে একটা বডিতে অ্যাডভান্টেজ আরেকটা বডিতে ডিসঅ্যাডভান্টেজ। এটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কোয়েশ্চেন টাইপস। আরেকটা হচ্ছে কজ এন্ড সলিউশন। কজ এন্ড সলিউশন মানে কি? এটা একটা প্রবলেম। কজ এন্ড সলিউশন মানে কি? এটা একটা প্রবলেম। তার মানে একটা বডিতে আমরা কজ নিয়ে ডিসকাস করব, আরেকটা বডিতে আমরা সলিউশন নিয়ে ডিসকাস করব। অ্যান্ড দেন মাল্টিপল অর টু পার্ট কোয়েশ্চেনস। এখানে কি করে? ওরা একটা থিম দিয়ে দেয়। তার উপর বেস করে তারা ২ টা স্পেসিফিক কোয়েশ্চেন করে। তাহলে আমরা কি করব? একটা কোয়েশ্চেন নিয়ে আমরা একটা বডিতে লিখব, আর আরেকটা কোয়েশ্চেন নিয়ে আমরা আরেকটা বডিতে লিখব। আপাতত বডি সেগমেন্টেশনকে আমরা বুঝতে পারছি কিনা যে বডিগুলোকে কিভাবে সেগমেন্ট করব। কোয়েশ্চেনটা পাওয়ার পরে এর পর্যন্ত ক্লিয়ার? ইয়েস তো বলেন তো ভাই সবাই একটু। জি ভাইয়া। জি, বুঝতে পারছি। সবাই? নাইস, ওকে। গুড। সো বডির ব্যাপারটা বুঝতে পারলাম। এখন আমরা আমাদের প্ল্যানিংটা ঠিক করব। কারণ হচ্ছে কি পিটিইতে আমাদের পুরো রাইটিংটা আসলে 20 মিনিটসে লিখতে হয়। ওয়ার্ড লিমিটেশন হচ্ছে 200 ওয়ার্ডস টু 300। সো আমাদেরকে যেটা করব আমরা ইন অ্যারাউন্ড 220-230 ওয়ার্ডস এর একটা প্রিপারেশন আমরা নিব যাতে আমরা লিখতে পারি। এখন দেখেন আল্টিমেটলি যদি আমরা চিন্তা করি আমাদের যে টাইপিং স্পিড সেটা যদি চিন্তা করি তাহলে এই পুরো রাইটিংটা লিখতে আসলে ১০ মিনিটের বেশি সময় লাগার কথা না। কিন্তু দেখা যায় আমাদের ২০ মিনিট টাইমেরও অনেক সময় বেশি লেগে যায়। এটার একটা বড় কারণ হচ্ছে আমরা একটা সেন্টেন্স লেখার পর আসলে ভাবতে থাকি যে পরের সেন্টেন্সটা কি লিখবো? এটা নিয়ে আমরা মোটামুটি ভাবতে থাকি। তো সেই জায়গাটায় আমাদেরকে এটা ঠিক করার জন্য কি করতে হবে? আগে প্ল্যানিংটা ঠিক করতে হবে। ২-৩ মিনিট আমরা ছোট প্ল্যান করে ফেলতে পারি। কি ধরনের প্ল্যান করব চলেন দেখাই। যখনই কোনো কোয়েশ্চেন পাবো, আমরা ১ম কাজ হবে আমাদের মেইন টপিকটা বের করা। কি বের করা ভাই? মেইন টপিকটা বের করা। যেমন আমরা কিছুক্ষণ আগে যে কোয়েশ্চেনটা পেলাম, এটাকেই মার্ক করি যেহেতু এটা সামনে আছে এখন। উম এটাকেই মার্ক করি চলেন। ওকে। সো আমাদের ১ম কাজ হবে মেইন টপিকটা বের করা। বের করি এই কোয়েশ্চেনটার মেইন টপিক কি? লিখি তো সবাই বের করে। সবাই একটু ভাই ভুল করতে পারি, ডোন্ট ওয়ারি। কম্পেয়ারিং করতে হবে না। উম হ্যাঁ, যেগুলোতে কম্পেয়ার দরকার দেখাবো ভাই। পুরোটাই দেখাবো। একদম ফার্স্ট টু লাস্ট কিভাবে লিখবো পুরোটাই দেখাবো। হোয়াট ইস দ্য মেইন টপিক অফ দিস কোয়েশ্চেন? মানে এই কোয়েশ্চেনে মূলত আমাদেরকে কি নিয়ে কথা বলতে হচ্ছে? চাইল্ড ডেভেলপমেন্ট। লিখেন। ও সরি। চাইল্ড ডেভেলপমেন্ট। আমরা সবাই মোটামুটি এগ্রিড চাইল্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে। তাহলে মেইন টপিকটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট। আমরা যত কিছুই লিখি এটা খুব বেশি ইম্পোর্টেন্ট। কেন দেখেন হোয়াট ইনফ্লুয়েন্সেস দ্য চাইল্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ, এক্সাক্টলি। সো এটা খুব ইম্পোর্টেন্ট। কারণ এটা যদি না বের করি তাহলে আমাদের লেখাটা অনেক সময় অফ টপিক হয়ে যেতে পারে ভাই।
অফ টপিক হয়ে যেতে পারে অনেক সময়। যে আমরা এটার বাইরে লিখতে পারি। আর অফ টপিক হয়ে গেলে আমাদের জন্য স্কোর পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে। আমরা কখনোই অফ টপিকে যেতে পারব না। না, শুধু ফ্যামিলিজ রোল জানতে চাইনি। আরো রোল। ফ্যামিলির রোল একটা। বাট শুধু ফ্যামিলি রোল জানতে চাইনি। সো আমাদের মেইন টপিকটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অথবা হোয়াট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স চাইল্ড ডেভেলপমেন্ট। যত যেটা রাইট। চাইল্ড ডেভেলপমেন্ট। এটা হচ্ছে আমাদের মেইন টপিক। আচ্ছা। মেইন টপিক পাওয়ার পরে আমাদের বের করতে হবে যে আমাদেরকে কোন জিনিসগুলা কভার করতে হবে। হোয়াট ইউ নিড টু কভার। যেমন এই কোয়েশ্চেনটাতে আমাদেরকে ব্যবহার করতে হবে যে চাইল্ড ডেভেলপমেন্টে প্রথম যে জিনিসটা কভার করতে হবে যে মিডিয়া ৩ টে জিনিসের খেয়াল করবেন। পপ কালচার আর হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ড। রোল। না, ফ্যামিলি রোল পরে আসবে, দাঁড়ান। এই যে এখানে তো শুধু এই ৩ টেই বলছে, ফুল স্টপ আছে দেখেন। চেক আউট করেন। ঠিক আছে ভাই, ঠিক আছে। এই ৩ টে জিনিস। সো মিডিয়া, পপ কালচার অ্যান্ড ফ্রেন্ডস। এই ৩ টে জিনিসের কি ধরনের ইমপ্যাক্ট আছে আর আরেকটাতে গিয়ে ফ্যামিলির কোন ইমপ্যাক্ট গুলা এখানে আছে। সো প্রথমে আসি, আপনারা এখন লিখবেন, আমি না, আপনাদের থেকে আইডিয়া বের করব। চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে মিডিয়ার কি ইমপ্যাক্ট আছে বলে আপনি মনে করেন? একটা পয়েন্ট। পপ কালচারের কি আছে বলে আপনি মনে করেন? এরপরে ফ্রেন্ডস এর কি আছে বলে আপনি মনে করেন? জাস্ট একটা। দ্যাটস অল। যেটা মনে হয়, ভুল হইতে পারে। ফাইন। সবাই। সবাই একটু লিখে ফেলে কুইক। ওকে, সবাই লিখছি। লিখছি দেখি তো। না, সবাই তো লিখি নাই। ভাই একটু কুইক কর না? পজিটিভ নেগেটিভ না। আসলে কি ইমপ্যাক্ট সেটা বলবো আমরা। একটু স্পেসিফিক হব। টু বি ওরিয়েন্টেড অ্যান্ড আপব্রিঙ্গিং থিংস হ্যাঁ হইতে পারে। ফ্রেন্ডস, হ্যাবিটস অ্যান্ড কম্পিটিটিভ মাইন্ডস। ওকে। হাই সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট। ওকে। হ্যাঁ, এটা একটা। সোশ্যাল মিডিয়া হচ্ছে এনগেজমেন্ট করায় আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে।
বাকিরাও একটু চিন্তা করি। সাকিব লিখছেন হচ্ছে educational shows can develop their skills. So মিডিয়া থেকে আসছে educational shows skills এর ক্ষেত্রে কাজ করে। Children often models after celebrities, fictional characters. So ওটা আসছে হচ্ছে পপ কালচার থেকে। তারপর হচ্ছে অ্যাডপ্ট বিহেভিয়ার্স। নাইস। ওকে। মোটামুটি ভালো লাগছে। মিডিয়া থেকে পজিটিভলি বলছেন, স্কিলস ডেভেলপ করেন বললেন। পপ কালচার থেকে বললেন হচ্ছে সবাই উম সো ওরা কপি করে, মডেল themselves করে সেলিব্রিটিস। ওকে। তো মডেল themselves আমি লিখলাম। themselves বাকিরা একটু লিখলে ভালো হইতো। ফ্রেন্ডস বললেন যে হচ্ছে কি লিখলেন? বিহেভিয়ার অ্যাডপ্ট করে। সো এখান দিয়ে লিখি একটু। বিহেভিয়ার অ্যাডপ্ট। মোটামুটি এই পয়েন্টগুলো। যান। ওকে। এবার চলে আসি নাইস। দেখুন একটু আমরা চেষ্টা করব যে ওই যে এই ধরনের জিনিসপত্র দেয়ার আর লট অফ বেনিফিটস অথবা একটু স্পেসিফিক হওয়ার চেষ্টা করব। স্কোরের জন্য একটু স্পেসিফিক হওয়ার চেষ্টা করব ভাই। এবার আসি ফ্যামিলিতে। এবার চলে আসেন ফ্যামিলিতে। ফ্যামিলি নিয়ে ১টা ২টা পয়েন্ট একটু লিখি। একটা লিখে ট্যাপ করি, আরেকটা লিখে ট্যাপ করি। যে ফ্যামিলির রোল কি? চাইল্ড ডেভেলপমেন্টে ফ্যামিলি। এভাবে চিন্তা করেন যে একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য ফ্যামিলি কি করে আরকি। ফ্যামিলি বেস অফ ক্যারেক্টারস লার্নিং হ্যাঁ, কারেক্ট। বাকিটাও লিখি একটু প্লিজ।
Extended family support in child development rather than supportive home. Okay. কোন সাপোর্ট এটা একটু লিখি নাইফ। কোন সাপোর্ট সেটা একটু লিখি। ল্যাঙ্গুয়েজ হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ এন্ড সোশ্যাল ইজ কারেক্ট। টা It encourage curiosity, reading problem solving skills. Nice. এই যে এই ধরনের by points. Travel actually helps a child to adapt to it. এটা হচ্ছে আমরা এখানে বুঝতেছি কারেক্ট। সো আসি একটা পয়েন্ট হচ্ছে এবার নিয়েছিলাম কার থেকে কি থেকে নিয়েছিলাম তাহলে এবার adopt to make from the actually সোশ্যাল ডেভেলপমেন্ট আমরা চলে আসি কারণ সোশ্যাল নিয়ে আমরা মিডিয়াতে অনেক কথা মিডিয়াতে হয়তো কথা বলবো। ল্যাঙ্গুয়েজ হ্যাঁ হইতেই পারে ল্যাঙ্গুয়েজ সোশ্যাল ইম্প্যাক্ট করেক্ট। ওকে সো আমরা যে দুইটা পয়েন্ট লিখেছি সাপোজ ধরেন আমি কোন পয়েন্টটা ভালো লাগতেছে একটু দেখি। সো ফ্যামিলি আমাদের কিউরিওসিটি এনকারেজ করতে পারে। কিউরিওসিটি এটা লিখতে পারি। কিউরিওসিটি এটা একটা হইতে পারে কিউরিওসিটি। আর আরেকটা হচ্ছে ফ্যামিলি আমাদেরকে বিহেভিয়ার শেখায়, রাইট ক্যারেক্টার শেখায়। সো কিউরিওসিটি, ক্যারেক্টার আরেকটা হচ্ছে আর কি লিখছেন? প্রবলেম সলভিং শেখায় আমাদেরকে। সো প্রবলেম সলভিং হইতে পারে আরেকটা প্রবলেম সলভিং। সো ৩ টি দরকার নাই। এখান থেকে হয়তো ২ টা আমরা ইউজ করব। এখন প্রথম কাজ বলি ভাই। এখন আমাদের যে কাজটা আমরা করছি আমরা প্রথমে মেইন টপিকটা খুঁজে বের করার ট্রাই করেছি। প্রথমত ফার্স্ট আমরা মেইন টপিকটা খুঁজে বের করেছি। সো ফার্স্ট আমরা মেইন টপিকটা খুঁজে বের করেছি। মেইন টপিক বের করার পরে এরপর আমরা কোন জিনিসগুলো আমাদেরকে কভার করা লাগবে সেটা বের করেছি। যে কি কভার করা লাগবে? কভার করা লাগবে আমাদের এইটাতে আমাদের কোন আর হচ্ছে ফ্যামিলিতে হচ্ছে কি ধরনের। দেন এই যে এটা নিয়ে আমাদের ধরেন আমরা বডি 1 লিখবো, সেগমেন্ট করে ফেলবো। এটা নিয়ে ধরেন আমরা বডি 2 তে লিখবো, সেগমেন্টেশন ডান। এখন বডি 1 এ যেটা নিয়ে লিখবো সেটা নিয়ে আমরা পয়েন্টস ঠিক করে ফেললাম। বডি 2 তে যেটা নিয়ে লিখবো সেটা নিয়ে আমরা পয়েন্টস ঠিক করে ফেললাম। এতটুকু পর্যন্ত ক্লিয়ার ভাই? যে একটা কোয়েশ্চেন পাওয়ার পরে এই এতটুকু পর্যন্ত আসা। নোটস নেওয়া পর্যন্ত। দেন আমরা আমাদের লেখাতে চলে যাবো এখন। এখন পর্যন্ত ক্লিয়ার? যে একটা কোয়েশ্চেন পাওয়ার পরে আমরা এতটুক বুঝে এই নোটস নেওয়া পর্যন্ত আসা পর্যন্ত। ইয়েস অর নো? ঠিক আছে এতটুকু? ওকে। নাইস। ওকে চলেন। এবার আমাদের বডি 1 এর ফার্স্ট সেন্টেন্সটা আমরা লেখা শিখব। This is the topic sentence. What is the topic sentence? Topic sentence is the sentence that represent our whole paragraph. Means after reading the topic sentence, teacher will really understand what will gonna be discussed in the whole paragraph. ভাইয়া বোঝা যাওয়ার কথা ভাই। হুম। ইন্ট্রোটা আগে করে ফেললে ভালো হইতো না? না। ইন্ট্রো কঠিন না। সহজ হবে দেখেন। বডিটা ঠিক করে ফেলি। সহজ হবে। ওকে। দেখেন না। কঠিন হবে না দেখেন। সো বডি 1 এর কি টপিক সেন্টেন্সটা কি? ফার্স্ট সেন্টেন্সটা। টপিক সেন্টেন্সটা কি ভাই? ফার্স্ট সেন্টেন্সটা। হিমু একটু লিভ নিয়ে জয়েন করেন না? প্রবলেম হওয়ার কথা না সাউন্ডে। আমি এখানে ওই যে বারটা দেখতে পাচ্ছি। ঠিক থাকার কথা। সো টপিক সেন্টেন্সটা কি? ফার্স্ট সেন্টেন্স। সো টপিক সেন্টেন্সটা কোত্থেকে আসবে? আমাদের এখান থেকে আসবে আমাদের টপিক সেন্টেন্সটা। আমি আপনাকে ২ একটা টপিক সেন্টেন্স দেখাই তাহলে আপনার জন্য ইজিয়ার হবে হয়তো। উম এই যে গুড। খেয়াল করি এই কোয়েশ্চেনটা একটু খেয়াল করি ভাই। তো দেখেন এখানে কি বলছে? ড্রাইভারলেস কার নিয়ে তারা কথা বলছে। যে in the future all cars, buses, trucks will be driverless. The only people traveling inside this vehicle will be the passengers. তার মানে ড্রাইভারলেস ভেহিকল। ওই যে এখন টেসলা বা যেগুলো আছে আমাদের ওরকম।
এখন এটার ওই যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। মানে একটা বডিতে অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো, একটা বডিতে ডিসঅ্যাডভান্টেজ। কারো ইচ্ছে হইতে পারে যে আমি অ্যাডভান্টেজ আগে বলবো, কারো ইচ্ছে হইতে পারে আমি এটা পরে বলবো। দ্যাটস টোটালি ফাইন। বাট একটা বডিতে অ্যাডভান্টেজ, আরেকটা বডিতে ডিসঅ্যাডভান্টেজ। দ্যাটস আওয়ার গোল। এখন দেখেন এখানে এই স্টুডেন্টটার পয়েন্টসটা দেখেন, আপনাদের মতেও পয়েন্টস নিয়েছিল। এখানে পয়েন্টসটা সে একটা পয়েন্ট মনে হয়েছিল সে ১ম এ ডিসঅ্যাডভান্টেজ দিয়ে শুরু করেছে। একটা পয়েন্ট তার কাছে মনে হয়েছিল যে রিস্ক অফ টেকনিক্যাল ফল্টস। মানে আপনি যদি অটোমেটেড এ চলে যান একটা টেকনিক্যাল ফল্টস এর একটা রিস্ক থেকে যাবে। আর আরেকটা পয়েন্ট তার ছিল আনএমপ্লয়মেন্ট ইস্যুস। মানে যখন ড্রাইভারলেস হয়ে যাবে তখন আনএমপ্লয়মেন্ট আসলে বেড়ে যাবে। কারণ ড্রাইভার তো আর লাগবে না তখন। এটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। তার মানে কি আমাদের টপিক সেন্টেন্স আমরা যে ২ টা ৩ টা পয়েন্টস নিয়েছি, সেই ২ টা ৩ টা পয়েন্টসই আমাদের এখানে মেনশন করবে। কেন বলেন তো ভাই? কারণ হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ তো ভাই ৫০ টা আছে। আমরা তো আর সবগুলো লিখব না। যেমন এখানে মিডিয়ার ইনফ্লুয়েন্স তো অনেকগুলো আছে। ফ্যামিলির ইনফ্লুয়েন্স তো অনেকগুলো আছে। আমরা তো সবগুলো ডিসকাস করব না। সো আমরা টপিক সেন্টেন্স এ মেনশন করে দিব কোন পয়েন্টগুলো নিয়ে আমরা কথা বলব। কারেক্ট? আপনি যদি এখন পড়েন এখানে, এরপর আমাদের কাজ হবে এই পয়েন্টগুলাকেই ব্যাখ্যা করা। আপনি একটু এখান থেকে এখান পর্যন্ত পড়েন, পড়ে আমাকে একটু ওকে বলেন। দেখবেন যে এই ২ টা পয়েন্টকেই এই পুরো রাইটিং জুড়ে মেনশন করা হয়েছে। এটা একটা স্টুডেন্টের রাইটিং। ইটস এ গুড রাইটিং। পড়েন এটা। এই ২ টা পয়েন্টকেই ব্যাখ্যাটা করা হইছে। পড়েন একটু। আচ্ছা, আমরা না ওই যে ২ টা থাকে যে কি বলে? মানে ২ টা পার্ট কোয়েশ্চেনের ওইটা দেখতেছিলাম না? এইটা আর ওইটা কি মানে সেম হবে একই ভাই। রকম? প্রত্যেকটা আমরা বললাম না সেম প্যাটার্ন এ করব। ডাজন্ট ম্যাটার। এখানে যেমন এখানে যদি আমি একটা এখন দেখেন, আসেন কোয়েশ্চেন করি, সহজ হবে। ড্রাইভারলেস ভেহিকল। এখানে মেইন টপিকটা কি? ড্রাইভারলেস ভেহিকল। ড্রাইভারলেস ভেহিকল। এখন ড্রাইভারলেস ভেহিকল এর যদি আপনাকে যদি ডিসঅ্যাডভান্টেজ লিখতে বলি, ২-৩ টা পয়েন্ট লিখতে বলি, বলেন তো ১ টা ২ টা? ড্রাইভারলেস ভেহিকল যদি হয় তাহলে এরকমই হবে যে যদি ড্রাইভার টেকনিক্যাল এ চলে যায় টেকনিক্যাল ফল্ট হইতে পারে, তাই না? ঝামেলা হইতে পারে। যেহেতু এটা পুরোটাই টেকনিক্যাল চলবে। ম্যানুয়ালি কিছু না। কোন ড্রাইভার নেই। আরেকটা হচ্ছে যখন সবগুলোই ড্রাইভারলেস হয়ে যাবে আনএমপ্লয়মেন্ট এর একটা প্রবলেম হইতে পারে। আপনার জন্য হয়তো আরো ২-৩ টা অন্য পয়েন্ট হইতে পারে। তাই না বলেন? কারেক্ট? হইতে সো পারে। আমরা যে পয়েন্ট হ্যাঁ, আমরা যে পয়েন্ট গুলো নিব সেই পয়েন্ট থেকে আমাদের ফার্স্ট সেন্টেন্সটা হবে টপিক সেন্টেন্স। আমরা টপিক সেন্টেন্স দেখতে আসছি এখানে। সো দেখেন এরপরে আমাদের কাজ হবে এই ২ টা পয়েন্টকেই বা ৩ টা পয়েন্টকেই আমাদের পুরোটা জুড়ে ব্যাখ্যা করা। একটু জাস্ট এখানে পড়ার চেষ্টা করেন এই ২ টা পয়েন্টকেই এখানে ব্যাখ্যা করা হইছে। একটু পড়ে দেখেন। পড়া শেষ করে ওকে লেখেন।
ডান। ওকে, নাইস। এরপর আমরা লাস্ট আরেকটা টপিক স্যান্ডেল দেখি। এখন দেখেন যাওয়ার আগে আপনাদের আরেকটা কাজ দেই আসেন। ধরেন ড্রাইভারলেস ভেহিকল। এটার ২ একটা অ্যাডভান্টেজ বলেন তো? সবাই লিখেন তো। ১ টা ২ টা হলেই হবে। একটা লিখলেই হবে। একটা করে লিখেন। ড্রাইভারলেস ভেহিকল এর অ্যাডভান্টেজ। সুবিধা কি? ড্রাইভারলেস ভেহিকল মানেই অপারেট বাই রোবট। বেনিফিট বলতে হবে হিমু। রিডিউসিং হিউম্যান এরর, ইয়া। এফিশিয়েন্সি, হ্যাসেল ফ্রি, ইয়েস। হোয়াট এলস? আর কি হতে পারে? হ্যাঁ, ইয়া। মেইনটেইন দ্য টাইম schedule, yeah, that can be what? ঠিক আছে। Other vehicles can be used at any time without any delay. হ্যাঁ, কোনো ডিলে ছাড়া মোটামুটি আমরা ইউজ করতে পারি। কোনো ডিলে হয় না। টাইম ম্যানেজমেন্টের মতো। ওকে, চলেন। enhancing traffic efficiency, right? এক্সাক্টলি। দেখেন ওর কাছে মনে হয়েছে আরো ২ টা আপনাদের মতোই। তার কাছে মনে হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট কমে যাবে যদি ড্রাইভারলেস হয়। আর আরেকটা তার কাছে মনে হয়েছে ট্রাভেলটা কনভিনিয়েন্ট হয়ে যাবে ডিসেবল বা বাচ্চাদের জন্য বা ওল্ডার পিপলদের জন্য। ট্রাভেলটা কনভিনিয়েন্ট হয়ে যাবে। এখন আমরা দেখব যে এখানেও ঠিক তাই। এই ২ টা পয়েন্টকেই পরবর্তীতে ব্যাখ্যা করা হয়েছে। এটা খুব কুইক করে ওকে লিখেন। এনহান্সিং রোড ইয়েস, এনহান্সিং রোড সেফটি। এই যে রোড অ্যাক্সিডেন্ট কমে যাবে ওরকমই। এই যে মিলতেছে আপনাদের সাথে দেখেন। এই পয়েন্টগুলো এখানে একটু ডিসক্রাইব করে লিখছে আরকি, আর কিছুই না। এক্সাক্টলি এটাই করতে হবে আমাদেরকে। এটাই আমাদেরকে করতে হবে। সো আমাদের কাজ হচ্ছে কি ভাই? প্রথমত যখনই কোনো আউটসাইড রাইটিং টাস্ক বা আমাদের যে পিটি রেইন টাস্ক নিয়ারলি সেম। ঝামেলাটা কোন জায়গায়? ওখানে ২৫০ এর বেশি মাস্ট লিখতে হয়। এখানে আমাদেরকে ২০০ প্লাস লিখতে হবে। সো কখনোই 200 এর আন্ডার লিখা যাবে না। এটা প্রথমত। নাম্বার 2, যখনই আমরা কখনো কোয়েশ্চেন পাবো, কোয়েশ্চেন পাওয়ার সাথে আমাদের ১ম কাজ হচ্ছে মেইন টপিকটা খুঁজে বের করা। ১ম কাজ মেইন টপিকটা খুঁজে বের করা। এবং মেইন টপিকটা খুঁজে বের করার পরে দেখব যে আমাদের কোয়েশ্চেনটা আসলে কি জানতে চাইছে। আমাদেরকে কি কভার করা লাগবে সেটা আমরা বের করব। যেমন আমাদের ডিসকাস বুকগুলিতে দেখা যাচ্ছে যে ২ টা জিনিস কভার করা লাগতেছে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হলো ওরা বলেই দিচ্ছে যে অ্যাডভান্টেজ কে ডিসঅ্যাডভান্টেজ কে এটা বলো। তাই না? সো কি কভার করা লাগবে সেটা আমরা বলব। অ্যান্ড দেন আফটার দ্যাট যেটা আমরা কভার করা লাগবে বডি আমরা ডিসাইড করব যে বডি 1 এ আমি যেমন এখানে ওই স্টুডেন্টটা কি করছিল সে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আগে লিখেছিল। আপনার হয়তো মনে হইতে পারে যে না আমি অ্যাডভান্টেজ নিয়ে আমি আগে লিখব। দ্যাটস টোটালি ফাইন। নো প্রবলেম উইথ দ্যাট। সো আমরা কি করব এই পর্যায়ে এসে বডি 1 আর বডি 2 আমরা সিলেক্ট করব যে এটা নিয়ে আমি বডি 1 এটা নিয়ে বডি 2। যেটা নিয়ে আমি বডি 1 এ লিখব সেটা নিয়ে ২ টার মতো পয়েন্টস। বডি 2 তে যেটা নিয়ে লিখব সেটার জন্য ২ টার মতো পয়েন্টস আমরা নিয়ে ফেলব। কখনো হয়তো ৩ টা প্রয়োজন হতে পারে, কখনো একটা দিয়েও হবে। অ্যান্ড দেন আফটার দ্যাট আমাদের বডি 1 এর ফার্স্ট সেন্টেন্সটা এই ২ টা ৩ টা পয়েন্টকেই রিপ্রেজেন্ট করে আমাদের বডি 1 এর ফার্স্ট সেন্টেন্সটা হবে। স্ক্যাটার্ড না যে আমরা বলে দিব যে অনেক সমস্যা, অনেক প্রবলেম এরকম না।
অ্যান্ড বডিতে যে পয়েন্টসটা নিলাম সেটাই রিপ্রেজেন্ট করে আমাদের বডি টু এর ফার্স্ট সেন্টেন্স হবে। অ্যান্ড আফটার দ্যাট ওই পয়েন্টস গুলাকেই আমাদেরকে ব্যাখ্যা করতে হবে উইদিন 4-5 সেন্টেন্স, 3-4 সেন্টেন্স, দ্যাট উইল বি এনাফ। 4 সেন্টেন্স, 5 সেন্টেন্স। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছি ভাই সবাই? স্ট্রাকচারস? ডান? তাইলে আমরা এবার ইন্ট্রো আর কনক্লুশনটা দেখাবো। হ্যাঁ, করবে। দেখেন, এখন আমাদেরকে যে করব আমরা যখন কোনো কোয়েশ্চেন পাবো দেখেন, এখন আমাদের কোয়েশ্চেনের ২ টা অংশ থাকে। দেখুন আমাদের কোয়েশ্চেনের হচ্ছে ২ টা অংশ থাকে। শো করে ভাই, হ্যাঁ, ওয়ার্ড কাউন্ট শো করে। সি এখন যখন আমরা এখানে কোয়েশ্চেন পেলাম, একটু ভালো করে খেয়াল করি ভাই, এটা একটু ইম্পোর্টেন্ট আমাদের জন্য। আমাদের কোয়েশ্চেনের সবসময় ২ টা অংশ থাকে। যেমন ১ম অংশে এখানে কোয়েশ্চেনটা থাকে অ্যান্ড 2nd অংশে গিয়ে আসলে বলা থাকে যে আমাদেরকে কি করতে হবে। সেম ওয়ে এখানে ১ম এ কোয়েশ্চেনটা বলা আছে, এটা। এখানে এসে বলা হচ্ছে তুমি ডিসকাস ভিউ এন্ড গিভ ইউর ওপিনিয়ন। এখানেও আগে কোয়েশ্চেনটা দিয়েছে, পরে এসে বলা হচ্ছে এটা অ্যাডভান্টেজ নাকি ডিসঅ্যাডভান্টেজ। এভাবে প্রত্যেকটা কোয়েশ্চেনেরই ২ টা অংশ থাকবে আমাদের। ওকে? আমাদের ইন্ট্রোতে মোটামুটি 2 সেন্টেন্সেস গুড এনাফ। কেউ যদি 3 সেন্টেন্স লিখতে চায়, লিখতে পারি। সেক্ষেত্রে ফার্স্ট সেন্টেন্সটা খেয়াল করব আমরা। ফার্স্ট সেন্টেন্সটা আমাদের সবসময় হবে অ্যাবাউট দ্য মেইন টপিক। যেমন আমরা ড্রাইভারলেস ভেহিকল নিয়ে কথা বলছিলাম। তখন আমাদের মেইন টপিকটা হচ্ছে কি ড্রাইভারলেস ভেহিকল। ফার্স্ট সেন্টেন্সটা কি হতে পারে? ড্রাইভারলেস ভেহিকল আর বিকামিং সো পপুলার নিয়ারলি অল ওভার দ্য ওয়ার্ল্ড। ভেরি সিম্পল একটা সেন্টেন্স, বাট যেন সেটা আমাদের টপিকটাকে আইডেন্টিফাই করে। এটা খুব ইম্পর্টেন্ট স্কোরের জন্য। সো টপিকটা নিয়ে আমাদের ফার্স্ট সেন্টেন্সটা হবে। সেকেন্ড সেন্টেন্সটা কি নিয়ে হবে? সেকেন্ড সেন্টেন্সটা হবে আমাদের কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করব আমরা নিজেদের মতো করে। যেমন এখানে করা হয়েছে দেখেন। সে বলছে ইট ইজ ও ১ম সেন্টেন্সটা লিখে নাই। It is assured that each of the cars, buses, as well as trucks will be run without any driver in the upcoming days. The passenger will be the only human being into this transport. সে কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করলো যে সবকিছুই ড্রাইভারলেস হবে এবং শুধুমাত্র প্যাসেঞ্জার থাকবে, ড্রাইভার কোনো কিছু থাকবে না। এটা হবে আমাদের সেকেন্ড সেন্টেন্স। অ্যান্ড দেন থার্ড সেন্টেন্সে কি হবে? থার্ড সেন্টেন্সে গিয়ে আমাদের কোশ্চেনে যেটা করতে বলছে আমরা বলবো যে করব। যদি বলে যে এগ্রি ডিসএগ্রি, যদি আমরা এগ্রি করি আমরা বলবো যে এগ্রি, আই এগ্রি উইথ দিস স্টেটমেন্ট। আমরা যদি দেখি যে ডিসকাস বলবো তখন বলবো যে আই উইল প্রোভাইড মাই ভিউজ অথবা আই উইল ডিসকাস দ্য ভিউজ এন্ড প্রোভাইড মাই ওন অপিনিয়ন অর জাজমেন্ট। ওপিনিয়নের জায়গায় অনেকেই হয়তো ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করতে চাচ্ছেন, জাজমেন্ট। তার মানে আমাদের ইন্ট্রোতে থাকবে ৩ টে সেন্টেন্স। ফার্স্ট সেন্টেন্সটা আমাদের হবে বেসড অন মেইন টপিক, এ জেনারেলাইজ সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্সটা হবে আমাদের কোশ্চেনের ১ম অংশটা প্যারাফ্রেজ এর মাধ্যমে। থার্ডটাই হবে আমাদের ডিসিশন মেকিং, যেটা করতে বলবে আমরা বলবো যে আমরা এটা করব। অ্যান্ড দেন ঠিক সেই কাজটাই করব বডি 1 এ গিয়ে ওই যে ব্যাখ্যা, বডি 2 তে গিয়ে ব্যাখ্যা। এটা হচ্ছে আমাদের ইন্ট্রো। অ্যান্ড দেন কনক্লুশনে। কনক্লুশনে যখন আমরা যাব তখন আমরা একটা ডিরেক্ট অ্যান্সার প্রোভাইড করব। কেন প্রোভাইড করব? টু মেক আওয়ার পজিশন ক্লিয়ার। ওরা এই জিনিসটা খুব চায় যে আমরা আমাদের পজিশনটা ক্লিয়ার করেছি কিনা। টু মেক আওয়ার পজিশন ক্লিয়ার। such as এই কোয়েশ্চেনটা যখন এখানে জিজ্ঞেস করেছিল, ওরা জিজ্ঞেস করেছিল যে অ্যাডভান্টেজ নাকি ডিসঅ্যাডভান্টেজ কোনটা কি? ও এখানে অ্যাডভান্টেজ ডিসকাস করেছে, ডিসঅ্যাডভান্টেজ ডিসকাস করেছে। দেন ফাইনালি এটা একটু পড়ি, দেখবেন যে খুব ক্লিয়ারলি বলার চেষ্টা করেছে যে অ্যাডভান্টেজটা তার কাছে বেশি মনে হচ্ছে, বেটার মনে হচ্ছে। পড়ি একটু। Done? To conclude, drawbacks of the driverless vehicle may bother in some cases. Here, the benefits that described above definitely overshadow those short-term disadvantages. চলুন ফাইনাল আরেকটা দেখাই দেই, তাহলে আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে আরেকটু। যেমন এই কোশ্চেনটা বলছে, ইউনিভার্সিটি শুড অ্যাকসেপ্ট ইকুয়াল নাম্বারস অফ মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্টস ইন এভরি সাবজেক্ট। প্রত্যেকটা সাবজেক্টেই সমান সংখ্যক ছেলে মেয়ে নিবে। অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি? তো সে ডিসঅ্যাগ্রি করতেছে। তার মানে পুরো ওয়ার্ডতেই পুরোটা জুড়েই সে ডিসঅ্যাগ্রি নিয়ে লিখবে। চলেন আমরা দেখি লিখেছি কিনা।
Having the same number of men and women all degree courses is simply unrealistic. তার মানে এটা কিভাবে আনরিয়ালিস্টিক এই জিনিসটা সে এখানে ব্যাখ্যা করবে। তো টপিক সেন্টেন্স পড়ে সেটাই বোঝা যাচ্ছে। Student numbers on any course depend on the applications that the institution receive. ধরেন কোন একটা ইউনিভার্সিটি, সাপোজ এজেড ইউনিভার্সিটি, এখন তারা ধরেন 200 মেল ফিমেল নিতে চাচ্ছে যে কোনো একটা সাবজেক্টে, ফার্স্ট ডিই এই সাবজেক্টে। এখন তারা ধরেন অ্যাপ্লিকেশন পেলো, ছেলে অ্যাপ্লিকেশন করছে ধরেন 342 আর মেয়ের অ্যাপ্লিকেশন করছে ধরেন 198। Now it is not possible for them to take 200 students. দুইটা ছেলে 200 ছেলে 200 মেয়ে, not possible. তো এটাই বলছে, if a university decide to fill courses with equal numbers of males and female, it would need enough applicants of each gender. In reality, many courses are more popular with one gender than the other. যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের ক্ষেত্রে ছেলেরা বেশি পড়ে, মেয়েরা কম পড়তে চায়। And it would not be practical to aim for equal proportions. For example, nursing courses tend to attract more female applicants, and it would be difficult to fill these courses if 50% of the places need to go to males. যে ছেলেরা যদি আপনার যদি চাই যে কোনো একটা স্টুডেন্ট সমান সঙ্গে ছেলে মেয়ে নার্সিং এ নিবে, নার্সিং এ বাংলাদেশের ছেলেরা কম পড়বে। আবার যদি এখানে চলে আসি পরেরটাই, এখানেও সে অ্যাগ্রি নিয়েই কথা বলতে, ডিসঅ্যাগ্রি নিয়েই কথা বলতে হবে। অ্যাপার্ট ফ্রম প্র্যাকটিক্যালস অর এক্সপ্রেস স্টাফ, আপনি চাইলে এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আই অলসো মানে যে কোনো অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি সেকেন্ড সেন্টেন্স সেকেন্ড প্যারাগ্রাফে, আই অলসো বিলিভ দ্যাট টু বেস অ্যাডমিশন টু ইউনিভার্সিটি কোর্স বেসড অন জেন্ডার। সো সে বলে যেটা আনফেয়ার হবে যদি আপনি এটা করেন। সেটা কিভাবে হবে আনফেয়ার দেখেন। University should continue to select the best candidates for its course according to their qualifications. আপনার মনে থাকার কথা কিছুদিন বাংলাদেশে হচ্ছে খুব বড় কোটা আন্দোলন হয়েছিল। এমন কিছু বাংলাদেশের কোটা তো ছিল। এতে করে কি হইতো, ধরেন যারা 71 একটা ছেলে 71 পাইছে, আর দেখা যাচ্ছে 76 পাইছে হয়তো। এখন দেখা যাচ্ছে কোটা থাকার কারণে এই স্টুডেন্টটার হয়তো চান্স হয়ে গেছে, ওর তো চান্স হয় না। বা জব সেক্টরে যদি বল, এখন কি হয়, ও যখন চান্স পায় তখন এই স্টুডেন্টের প্রতি প্রথমত আনফেয়ার করা হইলো। নট অনলি দ্যাট, ও যাদেরকে সার্ভ করবে ইন দ্য ফিউচার তাদের প্রতি আনফেয়ার করা হচ্ছে, বিকজ দে আর নট গেটিং দ্য সার্ভিস ফ্রম দ্য বেস্ট ওয়ান। কারণ আপনি ছেলে মেয়ে অনুসারে বা যে কোনো কোটা অনুসারে নিচ্ছেন, তো ছেলে মেয়ে অনুসারে তার বলছে আনফেয়ার হবে। ইউনিভার্সিটি শুড কন্টিনিউ সিলেক্ট দ্য বেস্ট ক্যান্ডিডেট সিলেক্ট করতে হবে, কোয়ালিফিকেশন অন্য কিছু না। In this way, both men and women have the same opportunities, and applicants know that they will be successful if they work hard to achieve good grades at school. Bangladesh, especially university students, they are not really motivated to get good score in terms of their CGPA, I would say, because it is not certain even if you get the good score, you will get a better job, good job, the best job. But you are more serious about going abroad, because if you can do so, you know that your qualifications are going to be judged in the better way. তো এই জায়গাটাই হচ্ছে যে কোয়ালিফায়ার্সকে, ইফ এ ফিমেল স্টুডেন্ট ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর এ প্লেস অন এ কোর্স, ইট উড বি রং টু রিজেক্ট হার ইন ফেভার অফ এ মেল স্টুডেন্ট দ্য লোয়ার গ্রেডস অর ফিয়ার কোয়ালিফিকেশন। এখন ধরেন কেউ একজন চিন্তা করছে আমি ফিল্ড ওয়ার্কের জন্য কাউকে নিব, তাহলে আমি একটা ছেলেকে নেই। মেবি একটা মেয়ে ভালো করলেও করতে পারতো, বা অনেকে চিন্তা করছে আমি ডেস্ক জবের জন্য বা আমি আমার রিসেপশনের জন্য নিব, রিসেপশনের জন্য নিব। ঠিক আছে, রিসেপশন তো ঠিক আছে, আমি একটা মেয়েকে নেই, বাট মেবি একটা ছেলে বেটার করলেও করতে পারতো। সো দে আর সেইং, যদি আপনি ছেলে মেয়ে অনুসারে নিতে যান, দেন ইট উইল গোনা বি আনফেয়ার, রেদার ইউ শুড গো ফর qualifications and nothing else. তাদের কথা কারেক্ট। এবং পরে কনক্লুশনে গিয়ে ডিরেক্ট অ্যান্সারের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে কি বলা হচ্ছে যে ডিরেক্ট অ্যান্সারে যে ইন কনক্লুশন দ্য সিলেকশন অফ ইউনিভার্সিটি স্টুডেন্ট শুড বি বেসড অন মেরিট, যেটা মেরিট অনুসারে হওয়া উচিত, অ্যান্ড ইট উড বি বোথ ইমপ্র্যাকটিক্যাল অ্যান্ড আনফেয়ার টু চেঞ্জ দ্য সিলেকশন প্রসিডিউর বেসড অন জেন্ডার। সে বলে দিচ্ছে যে আপনি জেন্ডার অনুসারে নিলে এটা হবে না। সে আগে যে ডিসঅ্যাগ্রি করলো সেটা এখানে কনক্লুড করলো। তাহলে আমাদের কাজ কি ভাই, যখনই কোনো কোশ্চেন পাবো এখন থেকে প্রথমে মেইন টপিকটা খুঁজে বের করবো, এন্ড মেইন টপিকটা যখনই আমরা খুঁজে বের করব, এটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে, এর বাইরে আমরা যেতে পারবো না। দেন আমরা বের করবো কোন কোন জিনিসগুলো আমাদেরকে কভার করা লাগবে, জিনিসগুলো আমাকে কভার করা লাগবে। এটা বের করার পরে আমরা সেগমেন্ট করে ফেলবো যে আমি এই জিনিসটা নিয়ে বডি 1 এ লিখবো, এই জিনিসটা নিয়ে আমি বডি 2 তে লিখবো। বডি 1 এ আমি যে জিনিসগুলো নিয়ে লিখবো সেটা নিয়ে আমি 2টা পয়েন্টস 3টা পয়েন্টস আমি নিয়ে ফেলবো। আমি যখন ইন্ট্রোতে যাব, তখন ইন্ট্রোর ফার্স্ট সেন্টেন্সটা আমার হবে আমার মেইন টপিকটাকে নিয়ে, একটা জেনারেলাইজ সেন্টেন্স। আমার কোশ্চেনে যে 2টা পোরশন থাকবে, সেটার ফার্স্ট পোরশনটা আমরা প্যারাফ্রেজ করব, আর থার্ড সেন্টেন্সে গিয়ে কোশ্চেনের সেকেন্ড পোরশন থেকে যেটা করতে বলছে আমরা বলবো যে আমরা এটা করব। দ্যাটস অল। বডি 1 এ গিয়ে ফার্স্ট সেন্টেন্সটা আসবে এই 2টা পয়েন্ট থেকে, এন্ড দেন ওই 2টা পয়েন্টকে আমরা ব্যাখ্যা করব। একটা এক্সাম্পল দিলে খুবই ভালো হয়। বডি 2 তে আমরা যে 2টা পয়েন্ট 3টা পয়েন্ট নিলাম,
সেটার উপর বেস করে আমাদের বডি টু এর ফার্স্ট সেন্টেন্স হবে। সেম এটাকে আমরা ২-৩ সেন্টেন্স করে ব্যাখ্যা করব। অ্যান্ড দেন যখন আমরা কনক্লুশন এ যাব, তখন ২ থেকে ৩ সেন্টেন্সে আমরা আমাদের ডিরেক্ট অ্যান্সার প্রোভাইড করব। অনেক বড় করব না এটাকে। ইট ইস জাস্ট ফর দ্য ডিরেক্ট অ্যান্সার। বুঝতে পারছি ভাই? আমি এই জিনিসগুলো আপনাকে একটু দিয়ে দেই। গট ইট? হ্যাঁ। ইন্ট্রো, বডি 1, বডি 2, কনক্লুশন। দ্যাটস অল। দ্যাটস অল, আর কিছু না। এটা হইলে হবে। আমি একটু এই জিনিসগুলো আপনাদের রিসোর্স এ দিয়ে দেই, তাই না? তাহলে আপনার জন্য বেটার হবে। Give me some moments. আচ্ছা, আর আপনি তো বললেন যে রেঞ্জ রাখতে যে ২২০ থেকে ২৫০ ওয়ার্ডের মাঝে। তো না, সামহাউ এটা যদি ২২০ থেকে না। মানে ২০০ র উপরে থাকতে হবে, ৩০০ র নিচে থাকতে হবে। এই। তো সেক্ষেত্রে হচ্ছে যে যদি ২৬০ বা ৭০ হয় সেটাও তো মোটামুটি কোনো প্রবলেম ভালো নাই। মার্ক দেবে। আচ্ছা। কোনো না, ২০০ র উপরে ওয়ার্ডের উপরে তারপর আর তারা ওয়ার্ড কাউন্ট ধরবে না। এরকম না যে আমি ২০০ র ১০ টা লিখলাম, তারপর আমি ২৯০ টা লিখলাম, তার মানে ২৯০ ওয়ার্ডকে বেশি জাজ করা হবে। ইটস নট দ্যাট। সো ২০০ ৩০০ র উপরে গেলে পেনাল্টি পাবো, ২০০ র নিচে হলেও পেনাল্টি পাবো। ২০০ থেকে ৩০০ র মধ্যে হলে আর পেনাল্টিটা পাবো না। আচ্ছা। বাকিটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে আপনি কত ভালোভাবে টাস্কটাকে রেসপন্স করলেন। ওকে। অলরাইট, দাঁড়ান এগুলো একটু দিয়ে দেই ভাই, নতুবা প্ল্যানস রুলস এটা সাথে হচ্ছে যেখান থেকে পড়িয়েছি এটা উম, এই বইটাই দিয়ে দেই, একটু ওয়েট করেন। বুকস এন্ড নোটস, বুকস, বইটা দিয়ে দিয়েছি। ডান। এখানে সবকিছু পাবো। তারপর এটা একটা স্ক্রিনশট দিয়ে দেই, তাহলে আর খুঁজতে হবে না। এই স্ক্রিনশটটা আছে দিয়ে দেই। এন্ড কোশ্চেন টাইপস গুলো, হ্যাঁ? এটা ইম্পর্টেন্ট। ওকে। সো আপনাদের টাস্ক হচ্ছে আমাকে, যেহেতু দেখেন রাইটিংটা কিন্তু হিউম্যান চেক। আপনাদের যে রাইটিংটা এটা কিন্তু হিউম্যান চেক। সো আপনাদের রাইটিংটা একটু আমাকে দেখাতে হবে। এটা ওই যে আপনি পোর্টাল করে বা এটা করে কোনো বেনিফিট হবে না। সো আমার কাজ হবে যে নেক্সট ক্লাসে আমাকে একটা এটলিস্ট একটা রাইটিং, ভুল হইতে পারে, খারাপ হইতে পারে। প্লিজ, হ্যাঁ? ভুল হইতে পারে, খারাপ হইতে পারে। তাহলে একটু আপনি একটা টপিক দিয়ে দেন। তাহলে সবাই আমরা ওটার কোয়েশ্চেন উপরে দিয়ে দিব? কাজ করব। বেটার হবে? হ্যাঁ, বেটার হবে কোশ্চেন দিলে। কারণ কে কোনটা আচ্ছা। করব। ওকে, ওকে, এখনই দিয়ে দিচ্ছি। আম ক্যান আই ইউজ পিটি ইন নয়ডা? হ্যাঁ, হ্যাঁ, ল্যাপটপ, ডেস্কটপ ইউজ করতে পারবেন। ফোনে ইউজ করতে পারবেন। কেন পারবেন না? বের করে দিচ্ছি ভাই, এখনই দিচ্ছি। হুম, resource desk, right, PTES. ওকে, এই যে। She's স্ক্রিনশট। ডিসকাস না করি এই কোয়েশ্চেনটা নিয়ে, জাস্ট একটু দেখাই দেই। এটা লিখবেন আপনারা। গভর্নমেন্ট should provide free public libraries in every town. প্রত্যেকটা টাউনেই তারা বলছে যে free library থাকবে। আর others think that this is a waste of money because people can access information on the internet. সো একটা নিয়ে কথা বলব যে এটা, আর আরেকটা বাড়িতে গিয়ে কথা বলব যে হচ্ছে যে এটা ওয়েস্ট অফ মানি কিনা বা কারণ এটা। এই এটা দিয়ে দেই তাহলে। রিসোর্স। আমরা কি এটা এই যে ক্লাস সাবমিশন যে হোমওয়ার্ক সাবমিশন হোমওয়ার্ক এটাতে আছে, দিব? হ্যাঁ, হোমওয়ার্ক। আমি এটা হোমওয়ার্কেই দিয়ে দেই, দাঁড়ান। হোমওয়ার্কে দেই। আর কেউ যদি মনে করেন যে আমি ২ টা লিখবো,
তার জন্য আমি আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি, একটু দাঁড়ান। হ্যাঁ, এটা। সো ২ টা দিয়েছি আপনাদেরকে। যেকোনো ১ টা বা ২ টাই লিখতে পারেন। বাট এটা লিখে একটু আমাকে দেখায়েন প্লিজ ভাই। তাহলে আমি একটু চেক করে দিব যে কোথায় কি ভুল হচ্ছে বা কি প্রবলেম হচ্ছে, হ্যাঁ? এভরিওয়ান, সবাই একটু দেখান। অলরাইট গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং। I'm gonna see you in the next class. ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ একটু বলেন না। এই দুইটা কি করবো ভাইয়া একটু আরেকবার বলবেন, বুঝিনি একটু। লিখে দেখাবেন আমাকে। পড়াইছেন মানে আজকে যেভাবে এসে বাসায় লিখবেন এটা। হ্যাঁ, এসে। এটা বাসায় এটা লিখবেন। লিখে আমাকে ওকে দেখাবেন। কারণ কি? এই দুইটা হলো কারণ টপিক। কি ওই যে হ্যাঁ, দিয়ে দিছি। এটা কোয়েশ্চেন দিয়ে দিছি। কারণ ওই যে আপনাদের এসেটা না হিউম্যান চেক, বুঝছেন? এটা এআই চেক না। সো এটা এআই তে স্কোর কত পাচ্ছে আসলে খুব একটা লাভ হচ্ছে না। এটা আমি চেক করে দিতে হবে, হ্যাঁ? এটা সবাই একটু লিখে দেখায়েন আমাকে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। ওকে। অলরাইট গাইস, সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।